তাই আবার সুযোগ এসছে বিজেপির দমদমে জেতার এবং বিজেপি জিতবে। মাত্র যে বাচ্চাটা জন্মেছে সেও বেরিয়ে যদি চোর কথাটা শোনে তৃণমূল বলে। এখন আর লোকে চোরকে চোর বলে না, এখন লোকের চোরকে তৃণমূল বলে, কারণ তৃণমূল আর চোর কথাটা সমার্থক হয়ে গেছে। যদি আপনি ভোট পেয়ে যেতেন তাহলে আপনার দমদমের মানুষের জন্য কি পরিকল্পনা থাকবে? দমদমের মানুষের জন্য প্রথম পরিকল্পনা পানীয় জলের সমস্যা মেটাবই। 500 টাকা বা 1000 টাকা দেওয়ার জন্য তৃণমূলের গুন্ডাদের অধিকার হয়ে গেছে আমার মায়ের চরিত্রকে শেষ করে দেওয়ার। সব দুর্নীতিটা শেষ কথাটা ওই কালীঘাটের বাড়িতেই হয়। আমাদের সঙ্গে আজ রয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রী শিলভদ্র দত্ত। আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেন কলিং মিডিয়ার পক্ষ থেকে। দাদা, প্রথমেই যে প্রশ্ন করব যে 1998 সালে তপন শিকদার দমদম লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন এবং এই পরিসংখ্যান যেটা দাবি করে যে আয়তনে সবচেয়ে বড় হচ্ছে উত্তর শহরতলির এই কেন্দ্র, সেখানে 1998 সালে একবার পদ্মফুল ফুটেছিল, কিন্তু তারপরে আর সেখানে বিজেপিকে দেখা যায়নি। এবারেও কি আবার আমরা দেখতে পাবো? না, একটু ভুল হয়েছে। 1998-এর পর 1999 সালেও তপন শিকদার জিতেছিলেন। তপন শিকদার দুবার এখান থেকে এমপি হয়েছিলেন এবং 99 সালে জেতার পরই তপন শিকদার কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন। এবং তপন শিকদার মন্ত্রী হয়ে এখানকার যা কাজ করেছিলেন, আজকে হাতে হাতে যে মোবাইল, তপন শিকদারের ওই সময় প্রমোদ মহাজন তপন শিকদার যখন এই দপ্তরের মন্ত্রী ছিলেন তখনই এটার সূচনা হয়েছিল। এবং তপন শিকদার একজন মানুষ, এমপি ল্যাডের টাকাটাও তখন যেভাবে উনি ডিস্ট্রিবিউশন করেছিলেন এটা একটা আদর্শ হয়ে দাঁড়িয়েছিল। তপন শিকদার জিতেছেন, এখানকার মানুষের মন জয় করেছিলেন, কিন্তু 2004 সালে যখন তপনবাবু ভোটে দাঁড়ান তখন তপন শিকদার মারাত্মক অসুস্থ ছিলেন। পার্টি তাকে বলেছিল বলে দাঁড়িয়েছিলেন, তিনি সেভাবে প্রচারও করতে পারেননি। তার জন্য তপনবাবু নির্বাচিত হতে পারেননি হয়তো, কিন্তু দমদমের মানুষের মনে তপন শিকদারের একটা জায়গা আছে। আজকে আবার বলছি, সেই তপন শিকদারের সেই সময়কার পরে আজকে আবার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতিটা আমি বলবো না যে প্রার্থীর জন্য বা এর জন্য, যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে সম্পূর্ণভাবে নরেন্দ্র দামোদর দাস মোদির জন্য। কারণ দেশের মানুষ মোদিজির গ্যারেন্টিকে সব থেকে বেশি ভরসা করছেন এবং দেশের মানুষ দেখছেন যে যখন বাংলায় দুর্নীতিতে ভরে যাচ্ছে, সর্বক্ষেত্রে দুর্নীতি, ঠিক তখনই ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে একদিকে যেমন উন্নয়ন হচ্ছে, একদিকে যেমন অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে চলেছি, একদিকে যেমন গরিব মানুষের পাশে সরকার দাঁড়াচ্ছে, ঠিক তার সাথে সাথে ভারতবর্ষের দুর্নীতি মুক্ত ভারতবর্ষ গড়ার লড়াই শুরু হয়েছে। তাই আবার সুযোগ এসছে বিজেপির দমদমে জেতার এবং বিজেপি জিতবে। তাহলে মনে হচ্ছে যে বামেদের ভোট এবার রামের দিকে যাবে? না না, সুজন চক্রবর্তী তো দাঁড়িয়েছেন যিনি, তিনি তো ড্যামি ক্যান্ডিডেট সৌগত রায়। সুজনবাবু তো জেতার জন্য দাঁড়াননি। সুজনবাবু এখানে দাঁড়িয়েছেন ভোটটা কেটে নিয়ে সৌগতবাবুকে জেতানোর একটা চেষ্টা করছেন সুজনবাবু। তা যারা যে সমস্ত বামপন্থী কর্মীরা সত্যিই দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান, সত্যিই দুর্নীতি মুক্ত বাংলা গড়তে চান, তারা তো সুজনবাবুকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না। তারা বিজেপিকেই ভোট দেবেন, কারণ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি যে লড়াইটা দিচ্ছে আর কেউ দিচ্ছে না। তাই সুজনবাবুর ওই বামের ভোট রাম বলে কথা নয়। দেখুন, বামের ভোট রামে, রামের ভোট বামে, এই কথাগুলো খুব হালকাভাবে বলা হয়। দুর্নীতি মুক্ত বাংলা গড়ার জন্য দুর্নীতির সঙ্গে যারা লড়াই করতে চান, দুর্নীতির বিরুদ্ধে যারা লড়তে চান, তারা সবাই মিলেই বিজেপিকে ভোট দেবেন। এটা রাম বাম বলে ব্যাপার নয়, এটার ব্যাপার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি একমাত্র শক্তি বর্তমানে পশ্চিমবঙ্গে, তাই বিজেপিকে ভোট দেবেন। কিন্তু বিজেপির বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ তো খোদ তৃণমূল এবং সিপিএম আনছে। তার কারণে এর আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেইছিলেন যে নির্বাচন কমিশন নাকি ইভিএমে কারচুপি করছে, এবং এই এখন একই কথা বাম প্রার্থী সুজন চক্রবর্তীও বলছেন। তিনি বলছেন যে প্রথমে ভোটের পরে বলল 60% ভোট পড়েছে, তারপরে বলল যে 61% ভোট পড়েছে তারপরের দফায়, এবং কয়েক দফার পরে সেটা 66% হয়ে গেল। মানে প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় যে আরোপটা লাগিয়েছিলেন বিজেপির ওপরে, সেই একই কথা কিন্তু সুজন চক্রবর্তী। তাহলে সেটাই তো বললাম, সুজনবাবু তো ড্যামি ক্যান্ডিডেট সৌগত রায়। পশ্চিমবাংলায় সিপিএমের সঙ্গে তৃণমূলের জোট হয়নি বলে ভাববেন না যে পশ্চিমবাংলার সিপিএম কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইছেন। এরা দিল্লিতে হাত মেলাচ্ছেন, এখানে হাত মেলাচ্ছেন না। কারণ এখানে যদি কংগ্রেস সিপিএম তৃণমূল একসঙ্গে লড়তে আসতো, সেটা বিজেপির পক্ষেই ফায়দা হতো। তাই জন্য এখানে ভাগ আছে, এই ভাগটা দেখে ভাববেন না যে ওদের লড়াই আছে।
ওরা সবাই মিলেমিশে ওই নরেন্দ্র মোদীকে কী করে সরানো যায় তার চেষ্টা করছেন। সুতরাং এখানে সুজনবাবু আর মমতা ব্যানার্জি তো একই কথা বলবেন। তন্ময়বাবু তো প্রতিদিন যা বলছে সায়ন্তিকা তাই বলে দিচ্ছেন, ঠিক বলেছে ঠিক বলেছে। এটা তো ওদের মানে এখন তৃণমূল আর সিপিএমকে আলাদা বলা যাচ্ছে না। তার জন্যই তো সিপিএমের নিচের তলার সৎ কর্মীরা সিপিএমে ভোট না দিয়ে বিজেপিতে দেবে। আর একটা বিষয় হচ্ছে যে সুজনবাবুদের এই কথা বলা, সুজনবাবুরা দুর্নীতির বিরুদ্ধে যখন কথা বলেন, আবার সুজনবাবুরা যার সঙ্গে হাত মিলিয়ে দিল্লিতে চলছেন ওই আই ফুল স্টপ, এন ফুল স্টপ, ডি ফুল স্টপ, আই ফুল স্টপে, কারণ আমি তো ওটাকে ইন্ডিয়া জোট বলি না, কারণ ওটা হচ্ছে ফুল স্টপ দিয়ে ইন্ডিয়া তৈরি হয় না। ইন্ডিয়া কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কচ্ছ থেকে কইমা একই আছে, ওখানে ফুল স্টপ নেই। তা এদের ওই ইন্ডি জোট পিন্ডি চটকে গেছে। এখন অদ্ভুত হচ্ছে এমন একটা জোট, যে জোট এক জায়গায় বলছে একসাথে আছি, এক জায়গায় বলছে আলাদা আছি। সিপিএমের মুখ্যমন্ত্রী কেরলের, তিনি চোর, একথা বিজেপি বলার আগে চিৎকার করে কংগ্রেস বলছে। এবং কেরলের মুখ্যমন্ত্রীকে সোনা চোর, এটা সব থেকে বেশি কেরলের বা কংগ্রেসের লিডাররা বলছেন। তা আগে জোটের লোকের মুখ বন্ধ করুক, তারপর তো বাইরের লোকের কথা বলবে, তা তো বাইরের লোককে দেখবেন। আর তৃণমূল চোর, এ তো জন্ম এইমাত্র যে বাচ্চাটা জন্মেছে সেও বেরিয়ে যদি চোর কথাটা শোনে তৃণমূল বলে। এখন আর লোকে চোরকে চোর বলে না, এখন লোকের চোরকে তৃণমূল বলে, কারণ তৃণমূল আর চোর কথাটা সমার্থক হয়ে গেছে। শিলদা, যে এরিয়া থেকে আপনি দাঁড়িয়েছেন দমদম লোকসভায়, এখানে কিন্তু বিভিন্ন জায়গাতে বহুদিন ধরে জলের একটা সমস্যা রয়েইছে। এখন এই পানীয় জল, এই প্রচণ্ড গরমে পানীয় জলের সমস্যা 6 দিন ধরে, তার মধ্যে একটা এরিয়াতে জল নেই, এবং সেইখানকার মহিলারা সৌগত রায়ের সামনে রাস্তায় বসে পড়লেন। না না, সে তো বসবেই, কারণ 2009 সালে যখন সৌগতবাবু ভোটে দাঁড়িয়েছিলেন, দুর্ভাগ্যের বিষয় তখন আমিও পাশে ছিলাম সেই সময়। তখন সৌগতবাবু কথা দিয়েছিলেন যে পানীয় জলের সমস্যা মেটাবেনি। 2024 সালে সৌগতবাবু বলছেন এতগুলো জল প্রকল্প ছিল না, আমি করেছি। সেই জল প্রকল্পে কি মূল্য হলো? জল প্রকল্প হলো, জল এলো না, তাহলে জল প্রকল্পের মতন কি টাকাগুলো জলের মতন তলিয়ে গেল সৌগতবাবুদের কাটমানি হিসেবে সৌগতবাবুদের পকেটে? সেটাই তো মানুষ জিজ্ঞেস করছে। সৌগতবাবু 2009 সালে ভোটে দাঁড়ানোর সময় বলেছিলেন এই পানিহাটি সব বিস্তীর্ণ অঞ্চলে বর্ষায় জল জমে যায়। সৌগতবাবু বলেছিলেন নিষ্কাশনী ব্যবস্থা এমন করবো যে এক ফোঁটাও জল থাকবে না, শুকনো খটখটে হবে। আজও সৌগতবাবু হয়তো জল দেখতে পাচ্ছেন না, কারণ সৌগতবাবু তো জলে ভাসছেন। কিন্তু পানিহাটির মানুষ, খর্দার মানুষ, দমদমের মানুষকে পানীয় জল কিনে খেতে হচ্ছে। এখন এ তো আছে, মুশকিল হচ্ছে জানেন তো, ইয়েতে দমদমের যিনি সাংসদ ছিলেন 15 বছর, তিনি দিল্লির বুকে অনেক বিপ্লব করেছেন সারা বিশ্ব রাজনীতি নিয়ে। কিন্তু দমদমের জন্য তিনি যদি দেখিয়ে দিতে পারেন দমদম লোকসভা কেন্দ্রের কোনো একটা বিধানসভা বা দমদম লোকসভা কেন্দ্রের জন্য 1 মিনিট কোনো বক্তৃতা দিয়েছেন, তাহলে আমি বুঝবো তিনি দমদমের সাংসদ। এলাকার মানুষের জন্য, কারণ তার তো বাড়ি লেক গার্ডেন্সে, এখানকার মানুষ জল পাক আর না পাক, উনি তো এলে পরে বোতলের জল খান, তো এখানকার মানুষ জল পাক কি না পাক, এখানে জল জমে থাক কি না থাক ওনার যায় আসে না। উনি শ্রাদ্ধ বাড়ি থেকে জন্মদিনের বাড়ি অবধি প্রত্যেকটা বাড়িতে নেমন্তন্ন যান। লোকে বলে যে ওই কি জনসংযোগ, আমি জনসংযোগ বুঝি না, কারণ উনি প্রত্যেকটা বাড়ি থেকেই পেট ভরে খান। উনি খেতে ভালোবাসেন, কাজু বাদাম কিশমিশ এসব খান, তারপর বিরিয়ানি খান। উনি খাবার গল্প পেলে সব জায়গায় যান, কিন্তু কষ্টের গল্প পেলে কোথাও যান না। দাদা, একটা জিনিস যেটা সাধারণ মানুষ দমদম এরিয়াতে যে কোনো কাউকেই যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে কাকে ভোট দেবেন বা কেন ভোট দেবেন, তখন তারা বলছেন যে আমাদের জন্য কি করেছে যে আমি ভোট দেব, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা মানুষ করছেন। উচিত আশা। তো সেখানে দাঁড়িয়ে যদি আপনি ভোট পেয়ে যেতেন, তাহলে আপনার দমদমের মানুষের জন্য কি পরিকল্পনা থাকবে? দমদমের মানুষের জন্য প্রথম পরিকল্পনা পানীয় জলের সমস্যা মেটাবই। এটা আমার গ্যারেন্টি নয়, এটা মোদির গ্যারেন্টি। কারণ মোদিজি কাজ করেন এবং মোদিজি স্বপ্ন দেখেছেন প্রত্যেকটা বাড়িতে যাতে পানীয় জল নলের মাধ্যমে পৌঁছয়। সেই প্রোগ্রামকে সামনে রেখেই আমি জোর গলায় বলতে পারি নরেন্দ্র মোদীর নেতৃত্বেই দমদমের বিস্তীর্ণ এলাকার পানীয় জলের সমস্যা মিটবেই। দ্বিতীয় হচ্ছে, আবার বলছি, মোদিজির গ্যারেন্টিকে সামনে রেখেই বলছি, জল নিষ্কাশনী ব্যবস্থার উন্নতি হবেই। বাগজোলা খালের ওই কি বলে নিষ্কাশনী হয়েছে বা বাগজোলা খালকে ঠিক করা হয়েছে বলে টাকা লুট হবে না। বাগজোলা খাল সহ এখানকার সবকটা খালকে সত্যিকারের পরিষ্কার করে যাতে জল বেরিয়ে যায়, জল না যাবে, তার ব্যবস্থা হবেই। এই লাইনের মানে যারা মনে করুন বেলঘরিয়া, কামারহাটি, আগরপাড়া, পানিহাটি, খর্দায় থাকে, এই অঞ্চলের মানুষের একটা চাহিদা ছিল, এবার স্বপ্ন ছিল মেট্রো রেল।
এবং আমরা দেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভিত্তিপ্রস্তর, তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না, তখন তিনি রেলমন্ত্রী ছিলেন। আবার বলছি, আমার দুর্ভাগ্যের বিষয় সেই মঞ্চটা আমারই তৈরি করে দেওয়া ছিল। সেই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন মহাপুরুষদের নামে এখানে স্টেশনগুলোর ঘোষণা করেছিলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজকে মানে 15 বছর হয়ে গেল, 16 বছর হয়ে গেল, আজও কিন্তু মেট্রো রেল হলো না। আমরা মাননীয় সাংসদকে একবারের জন্য কাউকে বলতে শুনিনি যে মেট্রো রেলটা হওয়া দরকার। কারণ আবার বলছি, উনি দক্ষিণ কলকাতার মানুষ, উত্তর কলকাতার মানুষের কষ্ট উনি বোঝেন না। এই উত্তর কলকাতার এই যে উত্তর শহরতলির মানুষের কষ্ট উনি বোঝেন না। তাই আমার কথা হচ্ছে, যদি আমাকে মানুষ ভোট দিয়ে মোদিজিকে যদি দমদম থেকে জেতান, মেট্রো রেল হবেই। আর সব থেকে যেটা বড় সমস্যা এখানে, যে ভোটটা দিয়ে মাননীয় সৌগত রায়, অধ্যাপক সৌগত রায় ভোট যুদ্ধে নেমেছিলেন 2009-এ, বন্ধ কারখানার জমিতে কারখানা হবেই। আজকে একটা কারখানার জমিতে কারখানা হয়নি, কিন্তু বন্ধ কারখানার জমিতে মাল্টি স্টোরিড বিল্ডিং হয়েছে, সেখানে বিভিন্ন কোথাও মানে বড় বড় সব আবাসন হয়েছে। অবশ্যই এই আবাসনটা তৃণমূলের আমলে তৈরি নয়, এই আবাসনটা শুরু হয়েছে সিপিএমের আমলেই। বঙ্গোদয়ের জমিতে পিয়ারলেস, বঙ্গশ্রীর জমিতে গোদরেজ প্রকৃতি, এরকম পরপর হয়ে গেছে। এরা সেটাকে আরও বাড়িয়েছে। এবং অদ্ভুতভাবে হচ্ছে একটা সমস্যা দমদমের মানুষের জন্য হচ্ছে, যেটা ওপর থেকে মানুষ বুঝছে না। সেটা হচ্ছে, যেহেতু পানীয় জলের সমস্যা আছে, তাই বড় বড় এই কমপ্লেক্সগুলো সবটাই মাটির তলার জল ওপরে তুলে নিচ্ছে। এতে যে মাটির তলায় কী রূপ হচ্ছে, কী অবস্থা হচ্ছে, এটা হয়তো আগামী প্রজন্ম বুঝবে হঠাৎ করে দমদমের কী অবস্থা হবে। তা আমার কথা হচ্ছে, কারখানার জমিতে আইনগত সব দিক যদি ঠিকমতো হয়, আমি চেষ্টা করবই যে কারখানার জমিতে যেন কারখানাই হয়, তার চরিত্রের যেন পরিবর্তন না হয়। যে কথাগুলো বলে সৌগত রায় ভোট চেয়ে করেননি, আমি সেই কাজগুলো করবই, কারণ এটা মোদির গ্যারেন্টি। আর আমি মনে করি দমদমের প্রার্থীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদি। আমি তার প্রতিনিধি হয়ে ভোট লড়তে এসেছি। এখানে জিতলে মোদিজিই জিতবেন, এবং মোদিজি যে গ্যারেন্টি দেন সেই গ্যারেন্টিটাই কাজ হবে। শিলদা, এই যে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা দিচ্ছিলেন, এরপরেই তিনি সেই 500 টাকার পরিমাণ বাড়িয়ে 1000 টাকা করে দিলেন। এবং ভোট আমরা যতটা শহরের ওপর ডিপেন্ড করি, তার থেকে অনেক বেশি গ্রামের ওপর ডিপেন্ড করা হয়, কারণ ওইখানকার ভোটটা অনেক বেশি আসে মহিলাদের। সেখানে দাঁড়িয়ে ওখানকার যারা পিছিয়ে পড়া মহিলা, যাদের কাছে কাঁচা টাকা মানে ক্যাশ পয়সা হাতে খুব বেশি আসে না, তারা যখন 1000 টাকা করে পাচ্ছেন, তাহলে কি এবারে মহিলাদের ভোটটা চলে যেতে পারে তৃণমূলের দিকে? না, আমার সেই মাই তো দেখতে পাচ্ছি 1000 টাকা দেওয়ার বদলে 500 টাকা দেওয়ার বদলে আমার সন্দেশকারীর মা ধর্ষিতা হচ্ছে। 500 টাকা দেওয়ার বদলে রাত্রি 12টায় উত্তরবঙ্গের কোনো মাকে বলছে পিঠে করতে আসতে হবে। 500 টাকা বা 1000 টাকা দেওয়ার জন্য তৃণমূলের গুন্ডাদের অধিকার হয়ে গেছে আমার মায়ের চরিত্রকে শেষ করে দেওয়ার। তা মা তো দেখছেন যে এই 500 বা 1000টা ভিক্ষে দিয়ে, এবং সবথেকে বড় কথা হচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী বর্তমানের, তিনি বলেছেন এটাই আমাদের মেরুদণ্ড, মানে এই লক্ষ্মীর ভাণ্ডার। আমি শিক্ষামন্ত্রীর প্রতি আমার খুব শ্রদ্ধা ভালোবাসা, আমার তো জুনিয়র, কিন্তু আমার শ্রদ্ধা ভালোবাসা আস্থা ছিল, কারণ উনি একজন প্রফেসর, উনি বড় নাট্যকার, শিল্পী, সব দিক দিয়ে ওনার প্রতিভার কোনো তুলনা হয় না। কিন্তু সেই প্রতিভাধর মানুষটি হঠাৎ করে ডোল দেয়াটা, একটা মানুষের হাতে ডোল দেয়া, সাহায্য দেয়াটাই একটা সরকারের মেরুদণ্ড বলেন, তাহলে আমার মনে হয় সেই সরকারের মেরুদণ্ডটাই শেষ হয়ে গেছে, বা মেরুদণ্ড মানেটাই বোঝেন না। তবু আমরা বলছি যে ওরা 1000 দিচ্ছেন, মানুষকে বলছেন আমরা টাকা দিয়ে ভোট চাইছি না, কিন্তু আমরা বলছি নরেন্দ্র মোদী নারী শক্তিকে সবথেকে বেশি প্রাধান্য দেন। নরেন্দ্র মোদী বলেন যে আমার দেশের 4টে জাত আছে, একটা হচ্ছে যুবক, একটা নারী, একটা কৃষক, একটা দরিদ্র মানুষ। তাই সেই নারীদের উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী করোনার সময়ও তো জনধন প্রকল্পে টাকা পাঠিয়েছেন, কিন্তু আমরা কথা দিচ্ছি পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে 1000 টাকার ভিক্ষে নয়, 3000 টাকা আমরা, আমাদের সংকল্পপত্রেও আছে, 3000 টাকা আমরা প্রত্যেকটা মায়ের হাতে তুলে দিয়ে মাকে স্বাবলম্বী করার চেষ্টা করব।
আমরা দেখেছিলাম যে সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে বারবার বলে যে সমস্ত বানানো ঘটনা, সমস্ত মিডিয়া সেটাকে বানিয়েছে। সৌগত রায়ও এই বিস্ফোরক উক্তি করেছিলেন যে ওখানে মহিলাদের উপর কোনো অত্যাচারই হয়নি, কিন্তু এরপরে যে স্ট্রিং ভিডিওটা প্রকাশ করা হয়েছে, মানে প্রকাশিত হয়েছে, সেটাতে তো মানে পুরো উল্টো ব্যাপার হয়ে গেছে। মানে এখন তৃণমূল তাহলে পালে হাওয়া পেয়ে না যাচ্ছে। না না না, ও এরকম তো ভিডিও অনেক তৈরি করেছে। এর আগে তো শুভেন্দু অধিকারীর ওখানেও তো একটা ভিডিও তৈরি করেছিল, কোন ধোপে টেকে। ধরুন এরকম মিথ্যে ভিডিও, মিথ্যে প্রচার করে কোনো আন্দোলনকে থামিয়ে দেওয়া যায় না, একটা সত্যকে চাপা দেওয়া যায় না। ওরা ওটা বলছেন, কিন্তু হঠাৎ করে সন্দেশখালির ওই ঘটনা নিয়ে যদি সত্যি হয়ে থাকে, তাহলে পরে পুলিশ অ্যাকশান নিতে ভয় পাচ্ছে কেন? তার কারণ পুলিশ নিজেও জানে ওটা মিথ্যে। ওটাকে একটা মিথ্যের ওপর আশ্রয় করে মমতা ব্যানার্জি চাইছেন ভোট যুদ্ধটা পেরিয়ে যেতে। হবে না। সন্দেশখালির মায়েরা যে পথ দেখিয়েছে, বাংলার মায়েরা সেই পথেই চলছে। ওই মিথ্যে ভিডিওতে মানুষের মনকে ঘোরানো যাবে না। সন্দেশখালি ওদের বিসর্জনের পথটা দেখিয়ে দিয়েছে। সন্দেশখালির এই একটা ভিডিও নতুন করে লিক হলো, কিন্তু তার আগে আমরা সন্দেশখালিতে যা ঘটনা দেখেছি তাতে শাসক দলের কদর্য রূপটা বেরিয়ে এসছে, এবং এরপরেও আমরা দেখতে পেয়েছি যে রাজ্যপালের বিরুদ্ধে একটা নারী ঘটিত মামলা হয়েছে, তাকে শ্লীলতাহানির একটা কেস দেওয়া হয়েছে। এই বিষয়গুলো যে পরপর আসছে, এগুলো কি কোনোভাবে কোনো বিষয় থেকে নজর ঘোরানোর না না, চেষ্টা? পুরোটাই তাই, পুরোটাই তাই। এটা একটা নিম্ন রাজনীতির উদাহরণ, মানে নিচু যে পথ এতে, এবং এটা মমতা ব্যানার্জি পারেন, অন্য কেউ পারেন না। আমার কথা হচ্ছে রাজ্যপালে, দেখুন আমি রাজ্যপালের দালালি করতে বসিনি, আমি রাজ্যপালের মানে ওকালতি করতেও বসিনি। কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করছি, রাজ্যপালের এগেনস্টে তো কেস করা যায় না, এটাই তো ভারতবর্ষের সংবিধান। রাজ্যপালকে কে সরাতে পারেন? যিনি রাজ্যপালকে নিয়োগ করেছেন, তিনি মহামহিম রাষ্ট্রপতি। মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করে বলছেন আমার কাছে 1000টা প্রমাণ আছে। 1000টা তো প্রমাণের দরকার নেই। একটা প্রমাণ নিয়ে রাষ্ট্রপতির কাছে গিয়ে কেন দিচ্ছেন না? যেই প্রমাণ আছে দেখুন, এটা রাজ্যপালকে সরিয়ে দিন, একটা প্রমাণ। যেখানে গেলে কাজ হবে সেখানে যাচ্ছেন না, মঞ্চে ওঠে নাটক করছেন, নাচছেন। তা মঞ্চে নাটক করে ভোটের এখানে প্রচার করা যায়, মঞ্চে নাটক করে অন্যায়কে পরিবার করা যায় না। তাই এটাই প্রমাণ করে দেয় যে মমতা ব্যানার্জি সত্যিকারের রাজ্যপালের এই ঘটনাটাকে নিয়ে আন্দোলন করতে বা তাকে সরাতে চাইছেন না। মমতা ব্যানার্জি যেটা করতে চাইছেন সেটা হচ্ছে একটা নাটক করে ভোটের জন্য একটা নাটক করে ভোট যুদ্ধে জিততে চাইছেন। একটা, আমি বলবো একটা সবথেকে নিম্নমানের একটা রাজনীতির উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে মমতা ব্যানার্জির এই কার্যকলাপগুলো। শিলদার, আমরা দেখেছি যে বিজেপি বারবার মানে সারা ভারত জুড়ে যে নারা লাগিয়েছে যে আব কি বার 400 পার, আর পশ্চিমবঙ্গের জন্য সেই সংখ্যাটা হচ্ছে 30টা আসন জিততে হবে। আপনার মনে হয় যে পশ্চিমবঙ্গে 30টা আসন জেতা সম্ভব হবে বিজেপির পক্ষে? আমার তো তার থেকেও বেশি মনে হয়। আমার তো মনে হয়, আমি তো কোন সিটটা হারবো খুঁজে পাচ্ছি না, মানে বিজেপি কোন সিটটা হারবে আমি খুঁজে পাচ্ছি না। কারণ আমি রাস্তায় ঘুরতে গিয়ে দেখুন, দমদমের যেমন মানে স্কাই রাইজিং মানে হাউসগুলো আছে, বড় বড় বাড়ি আছে, ঠিক তেমনিভাবে দমদমের বস্তি আছে, দমদমের গরিব মানুষ আছে, দমদমে গ্রামও আছে, দমদমের শহরও আছে। আমি তো ঘুরতে গিয়ে দেখেছি মানুষের মোদিজির ওপরে কি মানে কি ভরসা এবং কি আস্থা এবং মোদিজির প্রতি ভালোবাসা। তা যদি এখানের এই জায়গাতে এই ভালোবাসা, এই আস্থা থাকে, এটাই বাংলার ছবি। এবং বাংলার ছবি যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে তো আমি হারার জায়গা খুঁজে পাচ্ছি না। আমি জানি না আমার কি হবে, কারণ বলেছেন 35টা, মানে কি বলে আমাদের অমিত শাহ বলেছেন 35টা, পরবর্তী আমাদের কেউ বলছেন 30টা, কেউ বলছেন বেশি পাও। কিন্তু আমার তো মনে হচ্ছে অমিত শাহর কথাটাও হয়তো ঠিক থাকবে না, বা এখানের মানুষ হয়তো তার থেকেও বেশি আসন দিয়ে দেবে। যেভাবে একের পর এক দুর্নীতি হচ্ছে, মানে সরকারের সামনে যেসব দুর্নীতিগুলো আসছে, সেখানে এসএসসির পরে এখন প্রাইমারি টেট যেটা 2014 সালের হয়েছিল, সেই বিষয়টাও মনে হয় সামনে এসে যাবে। তো এই পরপর দুর্নীতি, মানে শিক্ষা চুরি, চাকরি চুরি, রেশন চুরি, গরু চুরি, পরের পর সব চুরির যে দুর্নীতি আসছে, এবং তাতে মানে আদালত যাতে রায় দিচ্ছে, তাতে তো দেখা যাচ্ছে যে পুরো মন্ত্রিসভাটাই মমতা বন্দ্যোপাধ্যায় সমেত পুরো মন্ত্রিসভাই সিবিআই হেফাজতে নিয়ে তাদেরকে জেরা করতে পারে। এইভাবে কি মমতা মন্ত্রী চালাতে পারবেন? কেন নেওয়া হচ্ছে না সেটাই তো বাংলার মানুষের প্রশ্ন। কারণ এই যে শিক্ষক নিয়োগে, যেটা অতিরিক্ত শিক্ষক নিয়োগের যে ব্যাপারটা হচ্ছিল,
হয়ে কথা হয়েছিল, সেটা তো ক্যাবিনেটে পাস হয়েছিল। তা মমতা ব্যানার্জি তো দায় এড়াতে পারেননি। আর মমতা ব্যানার্জি সব খবর রাখেন, তার মন্ত্রীরা দুর্নীতি করছেন তিনি খবর পান না, তিনি তো পুলিশ মন্ত্রী। রাজ্যের আইবি, রাজ্যের সিআইডি সব তারা নেন, তিনি খবর পাননি। তার মানে তিনি আজ অবধি চোরেদের প্রশ্রয় দিয়েছেন, দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দিয়েছেন, দুর্নীতিতে আক্রান্ত মানুষকে দেখেননি। তাই জন্যই তো বাংলার মানুষ জানেন সব দুর্নীতিটা শেষ কথাটা ওই কালীঘাটের বাড়িতেই হয়। এই যে কলকাতা হাইকোর্ট থেকে যখন মামলাটা চলে গেল সুপ্রিম কোর্টের হাতে, তখন ওখানে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি তখন বললেন যে দুর্নীতি যে হয়েছে সে তো পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং তার সঙ্গে তিনি আরেকটা বিষয় উল্লেখ করেছিলেন যে সমস্তটাই হচ্ছে কি এখানে ভুয়ো, মানে এই যে নতুন করে পোস্ট তৈরি করা ইত্যাদি ইত্যাদি, এবং 5,000 মানুষের ভুয়ো চাকরি। মানে এরপরে তিনি যেটা মানে ওখান থেকে যেটা রায় আসলো যে সিবিআই সকলকে, মানে গোটা তৃণমূল কংগ্রেসের নিজেদের যা মন্ত্রিসভা আছে তাদেরকে সবাইকে হেফাজতে নিতে পারে, শুধু আপাতত যেহেতু ভোট রয়েছে তার জন্য আপাতত একটা স্টে রয়েছে, কিন্তু যে কোনো মুহূর্তেই যেতে পারে। তাহলে গোটা মন্ত্রিসভাই জেলে চলে যাবে? না, সেটা দেখুন, সেটা তো কোর্টের ব্যাপার। আমি যেটা বিচারাধীন ব্যবস্থা নিয়ে এভাবে বলাটা আমার ঠিক নয়, সেটা কোর্ট যেটা ঠিক করবেন সেটা হবে। কিন্তু বাংলার মানুষ দেখেছেন একটা সরকারের 42টা দপ্তরের দুর্নীতি, তাহলে কোন দপ্তরটা বাদ, কোন মন্ত্রীটা বাদ? এবং এটা যদি ঠিক মতন তদন্ত হয়, মন্ত্রিসভাটা তো আলিপুর সেন্ট্রাল জেল থেকে চালানোর কথা। আলিপুর সেন্ট্রাল জেল চালাবে হবে না তিহার জেল থেকে চালাবে, সেটা পরের ব্যাপার, কিন্তু জেল থেকেই তো চালানোর কথা। কোন দপ্তরটা বাকি আছে দুর্নীতিতে? তাহলে তো দুর্নীতিগ্রস্ত একটা সরকার, দুর্নীতিতেই আছে। কিন্তু দুর্নীতির প্রমাণ বারবার পাওয়া যাচ্ছে, কোর্টে সেটা প্রমাণিত হচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দুর্নীতিকে মানছেন না। উপরন্তু তিনি ইতিমধ্যে একথাও বলছেন যে অনুব্রত তো একদিন না একদিন জেল থেকে ছাড়া না, পাবে। উনি তো চোরেদের রানী, চোরেদের পক্ষে। উনি দুর্নীতিটা মানবেন কেন? উনি তো দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্যই আছে। তাই ওনার কাছে অনুব্রত, জ্যোতিপ্রিয়, ওনার কাছে এই চোর মন্ত্রীরাই কাছের লোক। এটাই স্বাভাবিক, কারণ উনি তো জানেন, উনি তো ভাগ নিয়েছেন এটা থেকে। তাই এটা তো হবেই, এটা তো হবে। এটা ওনার এটাই এটা মানে উনি এটাই করেছেন। উনি জানেন কারা কারা চুরি করেছে এবং চুরির টাকাটা উনি পেয়েছেন বলে উনি তার প্রতিবাদ করতে পারেন।